শূন্য হাতে ফিরবেন। আপনি খুব সুন্দর করে ধাপগুলো বলছিলেন। ফান্ডের বিষয় আসলো, সেই সাথে আপনি বলছিলেন কিভাবে প্রোগ্রাম কিংবা সাবজেক্ট বেছে নিবেন। আরেকটি বিষয় আমি অনেককেই দেখেছি আমেরিকাতে। স্টুডেন্ট ভিসায় আসার পরে ঝরে যায়। ঝরে যায় মানে কন্টিনিউ করতে পারে না। নানান কারণে অনেকে শেষ করতে পারেন না। তো সেক্ষেত্রে এই যে লেগে থাকা, ধৈর্য নিয়ে পড়াশোনাটা শেষ করা, সেই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে? এখানে এটা উত্তর দেওয়ার আগে আমি কনটেক্সটটা বলি। আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই রিলেভেন্ট। এটা ঘটনা হচ্ছে যে যে স্টুডেন্টরা সেলফ ফান্ডিং দেখিয়ে ট্রাভেলস এর প্ররোচনায় কিংবা নিজের স্বপ্ন বলবো না, যারা সেলফ ফান্ডিং এ আসে, আমি এটাকে স্বপ্ন বলতে রাজি না। কেন রাজি না পরে বলছি। যে আমেরিকাতে আসতে চাই কেন, একটা হচ্ছে যে ক্যাপিটালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আসে, এটা ওয়ান সাইড। আর একটা হচ্ছে আমি সত্যি পড়তে চাই, এটা অন্য দিক। এখন যারা সেলফ ফান্ডে উঠে, তো আমেরিকাতে হয় কি, আপনি ভিসা হওয়ার পরে ওখানে এসে নির্দিষ্ট টাইমের মধ্যে টাকাটা দিলে হয়, এর আগে শুধু দেখালে হয় যে আমার পর্যাপ্ত টাকা আছে, আমি এটা দিয়ে এনরোলমেন্ট নিশ্চিত করতে পারবো। তো ওই সুবাদে অনেক স্টুডেন্ট করে কি, তার সেলফ ফান্ড দেখিয়ে, যদিও সেলফ ফান্ডে ভিসাটা খুব রেয়ার, তারপরে যদি হয়ে যায়, ওখানে যখন উনি আসেন, তখন নির্দিষ্ট সময়ের মধ্যে যদি টাকাটা পে না করেন, তাহলে তার I-20 যে রেকর্ড, ওটা ক্যান্সেল হয়ে যায়। তখন জোরে পড়া কি, উনি বাধ্য প্রতিষ্ঠান ছেড়ে দিতে, কারণ টাকা না দিলে ওনার এনরোলমেন্ট হবে না। এনরোলমেন্ট না হলে ওনার I-20 যে ভ্যালিডিটি, এটা থাকবে না। আরেকটা গ্রুপ আছে, সেটা কি, যে কিছু কিছু মানুষের বক্তব্য শুনে ইউটিউবে কিংবা ট্রাভেলস এর অনেক মানুষের বক্তব্য শুনে, যে না, ওখানে যাওয়ার পরেই পর্যাপ্ত কাজ আছে, ওই কাজ ম্যানেজ করে, সবকিছু ম্যানেজ করে এত টাকা আরো সেভ হবে, দেশে পাঠানো যাবে, এই সে নানান রঙিন স্বপ্নের কথা বলেন। স্বপ্ন বিক্রিও করা যায়, স্বপ্ন নির্মাণও করা যায়। তো অধিকাংশ মানুষ এখানে বিক্রি করেন, আর স্বপ্নের ক্রেতা এখানে খুব বেশি। যে জনগোষ্ঠীর মধ্যে হতাশা বেশি, পরশ্রী কাতরতা বেশি, এখানে স্বপ্ন বিনির্মাণের চেয়ে স্বপ্ন কেনা বেচাই বেশি হয়। তো এখন এই স্টুডেন্ট গুলা কি করে, এই মানুষগুলার পাল্লায় পড়ে স্বপ্ন ক্রয় করে, তারা এখানে এসে দেখে রিয়েলিটি ইজ ডিফারেন্ট। কারণ ইউএস এর কোনো ইউনিভার্সিটি আপনাকে ক্যাম্পাসের বাইরে 1 মিনিটও কাজ করতে দিবে না। এখন ক্যাম্পাসের বাইরে যদি আপনি কাজ করতে না পারেন, ক্যাম্পাসের ভেতরে যদি কাজ আপনার পাওয়ার সুযোগ যোগ্যতা থাকতোই, তাহলে তো ইতিমধ্যে আপনি ফান্ডিং পেয়ে যেতেন। আপনি ফান্ডিং পান নাই মানে কি, ক্যাম্পাসের ভেতরে আপনার কাজ পাওয়ার খুব একটা সম্ভাবনা নাই। তাহলে এখানে আসার পরে যে ঝরে পড়াটা, এই ঝরে পড়াটা বাস্তবতা। এটা এমন না যে ইউএস এর এডুকেশন সিস্টেমটাই খারাপ, বা ওখানের যে সাবজেক্টে পড়তে আসছেন উনি এটা পেরে উঠতে পারছে না, বিষয়টা তা না। এটা ব্যক্তিগত দায়, এটা সাবজেক্টের দায় না। কিন্তু যারা ঠিকই ফান্ডিং নিয়ে আসছেন, এমন কোনো ইতিহাস নাই। হয়তো 1% হতে পারে, মানুষের কনটেক্সট ভিন্ন থাকে। 99% যারা ফান্ড নিয়ে আসেন, তারা তার ডিগ্রি সম্পন্ন করেই তারা দেশে ফিরেন, কিংবা ফার্দার হায়ার স্টাডির জন্য তারা যান আর কি। আমাদের একজন প্রশ্ন করেছেন যে স্টুডেন্ট ভিসায় আসার আগে কিভাবে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করব? এটা এটা খুব ইজি, কারণ হচ্ছে প্রত্যেক ইউনিভার্সিটির ওয়েবসাইট আছে এবং ওদের টিচারদের ইমেইল এবং সবকিছু দেয়া। এখন উচিত হয় কি, যে প্রফেসরদের নক দেয়া, প্রফেসরদের নক দেয়া, কিংবা তাদের যে অফিসের রেজিস্ট্রার অফিস বা গ্রাজুয়েট স্কুল বলে আর কি, তারা গ্রাজুয়েট স্কুলের যে অফিসের যে ইমেইল আছে, ওদেরকে ইমেইল করলে এই উত্তর যদি ওদের কাছে না থাকে, ওরা আবার রিলেটেড লিংক দিয়ে আবার ওনাকে রেসপন্স করবে যে আপনি ওনার সাথে যোগাযোগ করেন। এখানে কমিউনিকেশন স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা হচ্ছে কি, এটা পেরিলিয়াস জার্নি। আপনি অনেকগুলো ব্যর্থতার ক্রমিক ব্যর্থ ধাপ এগোনোর পরে এট দ্য এন্ড আপনি সফলতার মুখ দেখবেন। এখন এই ধৈর্যটা একজন স্টুডেন্টের থাকতে হবে। এখন সমস্যা যেটা হচ্ছে, যে দেখা গেল যে একজন স্টুডেন্ট যে ইমেল করছেন, একদম ফ্ল্যাট ইমেল, অর্থাৎ আমি ফান্ডিং চাচ্ছি, আমাকে কি ফান্ড দেয়া যাবে, এটা একটা ম্যানার না। আপনি এমন ভাবে বলেন যে আমি আপনার সিভি ঘেটেছি, আমি দেখতে পেয়েছি যে আপনার যে এরিয়া অফ ইন্টারেস্ট, আপনি যে রিসার্চ করেন আমার এরিয়া অফ ইন্টারেস্টে যেতে যায়, মিথ্যে করে হলে বলেন, অসুবিধা নাই, কিন্তু এমন ভাবে বলেন যাতে উনি বুঝতে পারেন যে অন্তত ছেলেটা আমার সিভি ঘাটছে, তার মানে তার মধ্যে এক ধরনের ডেডিকেশন আছে বা একটা ডিজায়ার আছে। এখন দেখা গেছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করেন, যে আসলে ওই যে প্রথাগতভাবে একটা ইমেল করেন, যদি উত্তর পান, পাইলেন, না পাইলে না, এমনি হন নয় ঘুরেন যে কিভাবে ফান্ড পাবো। যতজন মানুষ ফান্ড পেয়েছে, বিশ্বাস করেন, নিজে নিজেই ফান্ড পেয়েছে। নিজের পথ নিজেকেই বেছে নিতে হবে। খুব সুন্দর করে বলেছেন, এবং আমার অভিজ্ঞতা হচ্ছে আমেরিকাতে দীর্ঘ জীবনের, সেটি হচ্ছে অনেক সময় যারা এখানকার তারা বলে যে এশিয়ান ইংরেজি অনেক রুড,
মানে আমরা অনুরোধ করতে জানি না, আমরা বিনয়ের সাথে কথা বলতে পারি না। এর কারণে এখানকার মানুষ কুড ইউ প্লিজ সাথে সাথে প্লিজ অল দা টাইম যুক্ত করে। তো এই কারণে খুব মজা করে বলে যে আমাদের এশিয়ানদের ইংরেজি খুব রুড। মানে আমরা ডিরেক্টলি সবকিছুতে আপনি মেলের প্রসঙ্গ। জি জি জি। আরেকটা সমস্যা আছে আমি দেখেছি, এটা আসলে এগুলো মেনটেন করা উচিত। যেমন টাইমিং, যেটা যেমন ধরেন ফর এক্সাম্পল আমি যেটা করতাম দেশে থাকতে, আমি যখন আমার প্রফেসরের সাথে যোগাযোগ করতাম তখন আমার মাথায় থাকতো যে আমার এই কমিউনিকেশনটা হচ্ছে যে আমার প্রফেসরকে আমি সুযোগ দিচ্ছি আমাকে ইনডিরেক্ট অ্যাসেস করার জন্য যে আমি আসলে কে। আমি কি করতাম, যেহেতু ইন্টারনেটের দুনিয়া, আমি চেক করে দেখতাম ইউনিভার্সিটি অফ আলাবামার অফিস আওয়ার বাংলাদেশের টাইমের সাথে কখন। তখন আমি দেখতাম আমাদের রাত 8টা মানে ওদের মর্নিং সকাল 8টা। তো প্রফেসররা সাধারণত 8টা 8:30টার দিকেই হয়তো ডিপার্টমেন্টে আসবে, বা এটা তাদের অফিসিয়াল আওয়ার। আমি ইমেল টিমেল সব রেডি করে রাখতাম, শুধু আমাদের রাত 8টা হলেই আমি ক্লিক করতাম সেন্ড বাটনে, যাতে অন্তত উনি বুঝে যে ছেলেটা অন্তত আমাদের অফিস আওয়ারটা মেনটেন করে। তারপরে আমি তো জানি যে এখানে সানডে, স্যাটারডে সানডে হচ্ছে অফ ডে। এখন আমার তো উচিত না ওই 2 দিন তাদেরকে ইমেল করা। ইমেল করলে যে এখানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা বুঝাচ্ছি না, আমি আমাকে এসএস করার সুযোগ দিচ্ছি প্রফেসরকে, যে দেখো এটা যে আমি একটা কার্টিসি, এই কার্টিসি গুলো শিখতে হবে যারা আসতে যে চায়। আমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে দাঁড়িয়েও আমি আপনাদের হলিডেটা আমি বুঝি, আপনাদের অফিস আওয়ারটা আমি বুঝি, তো আমি আপনার রং চয়েস হব না। তো আমি এই জিনিসগুলো মেনটেন করতাম। তারপর আরেকটা কাজ করতাম, যেটা এখানে এসে যেটা দেখলাম, দীর্ঘ বক্তব্য ওরা পছন্দ করে না, বিলিভ করবেন কিনা। মানে আমি নিজে প্রথম বছর ডিন অফিসে আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম, ওখানে ডিনদের সাথে, অ্যাসোসিয়েট ডিনদের সাথে আমার কাজ হতো, মিটিং হতো। একটা ডিন অফিসের প্রোগ্রাম যেখানে অ্যাসোসিয়েট ডিন এবং ভাইস চ্যান্সেলর পর্যন্ত আসছেন, বিলিভ করবেন কিনা 30 মিনিটে 10 জন বক্তার বক্তব্য শেষ। 30 মিনিটে প্রোগ্রাম শেষ। ওরা মানে ওই যে আমাদের মতো ওইরকম মানে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলা স্টেট এবং কনসাইসলি আপনি বলতে হবে। এখন আমি এটা বলবো যারা শুনছেন তাদেরকে, যখন ইমেল দিবেন ওদের অনেক কাজ আছে, শুধু আপনার ইমেল পড়াই ওদের কাজ না। 4 থেকে 5 লাইন সর্বোচ্চ, এবং একদম কি টার্ম ধরে ধরে, যাতে তারা ওরকম স্কিমিং করলেই বুঝে ফেলে ও ছাত্র আমার কাছে আসলে কি চাচ্ছে, এরকম কনসাইসলি। এবং আমি যেটা বললাম টাইম মেনটেন করে, বার মেনটেন করে, এবং আমরা পোলাইট শব্দগুলা ইউজ করে, হ্যাঁ, আমরা যদি ইমেল করি তো এরকম আমরা চর্চা করতে পারি, ট্রাই করতে পারি আমরা। না, খুব সুন্দর করে বিশ্লেষণ করছেন। আজকের মতো উপসংহারে কি বলবেন যারা স্টুডেন্ট ভিসায় স্বপ্ন দেখছেন? আপনার সাথে হয়তো ভবিষ্যতে আরো আলোচনা করবো একদম বিষয় ভিত্তিক বিভিন্ন সাবজেক্ট নিয়ে। আজকের মতো উপসংহারে কি বলবেন? আমি সারাংশ হিসেবে যেটা বলবো যে যদি কেউ আসলে শেষ পর্যন্ত সফলতা নিয়েই ফিরতে চান, তাহলে টাইম ফ্রেমটা খুবই গুরুত্বপূর্ণ। যে অন্তত আমেরিকাতে কিন্তু 2 বছর আগে অ্যাপ্লিকেশন করা যায়, এটা অনেকে জানে কিনা, 2 বছর আগে অ্যাপ্লিকেশন করা যায়। তো এত আগে আমাকে অ্যাপ্লিকেশন করার সময় দিচ্ছে, তাহলে আমি অন্তত 1 বছর আগে আমি অ্যাপ্লিকেশনটা করব। আর স্ট্রং একটা স্টেটমেন্ট অফ পারপাস, এটা এটা 50% এটা ইন্টারভেইন করবে, এটার উপর আসলে ফলাফল ডিপেন্ড করবে। বাকিগুলো তো মিনিমাম রিকোয়ারমেন্টস। স্টেটমেন্ট অফ পারপাস বলে দিচ্ছে তার সম্মুখ, আর অলরেডি যা তার আইএলস বলেন, তার সিজিপিএ বলেন, এটা তার পেছন ভাগ, অলরেডি যা ঘটার ঘটে গেছে। ভবিষ্যতে যা ঘটবে সেটা হচ্ছে এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস, এটার ভেতর দিয়ে। তো এটা 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 লিখার ক্ষেত্রে যেটা হবে, একদিনে না লিখে বারবার এডিট এডিট এডিট। তারা এটা মনে করেন যে, বা আমরা এখন মনে করি আগে যে একটা ভালো মানের প্রোডাক্টে যেতে হলে প্রথম লিখাটাই ফাইনাল প্রোডাক্ট হবে না। এটা সময়ের ব্যবধানে উপস্থাপনা চেঞ্জ হবে, লজিক চেঞ্জ হবে, জাস্টিফিকেশন চেঞ্জ হবে, এট দ্য এন্ড একটা ভালো একটা প্রোডাক্ট হবে। আর এজন্য আমি বলবো এসওপি লিখার ক্ষেত্রে একটু সময় দেয়া এবং বারবার এডিট করা, প্রয়োজনে সিনিয়র কারো কাছে পাঠিয়ে এটার ফিডব্যাক নিয়ে এই অনুসারে এটাকে রেকটিফাই করা। আর ওভারঅল যেটা হচ্ছে স্ট্রং ডেডিকেশন আর কি, যে আমি বিশ্বাস করি যে স্বপ্ন কখনো কাউকে ব্যর্থ হতে দেয় না, যদি স্বপ্ন সেটা স্বপ্নের মতোই হয় আর কি। বাহ! আপনি খুব সুন্দর করেও বাংলা বলেন। মানে যেই উপমাগুলো খুবই পছন্দ হয়েছে আমার। আ শব্দের গাঁথনি কিংবা আমরা যদি বলি বাক্যের যে শব্দ চয়ন, বাক্যের যে বিন্যাস খুবই সুন্দর আপনার। আপনার প্রতি অনেক, অনেক কৃতজ্ঞতা। আজকে ১ম এসেছেন অনুষ্ঠানে এবং আপনার তথ্যগুলো নিঃসন্দেহে আমার যারা দর্শক আছে, কারণ অনেক, অনেক প্রশ্ন স্টুডেন্ট ভিসায় তারা কিভাবে আসবেন আমেরিকাতে। কারণ আমেরিকা একটি স্বপ্নের দেশ। আর সেটি সব দিক থেকে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন অনেকেরই ড্রিম, এবং আপনি সেটি বলছিলেন স্বপ্ন বাস্তবায়নের কাজ করতে হবে এবং শুরুতে একটু মানসিক প্রস্তুতি, তারপর হচ্ছে একদম বাস্তবসম্মত যে প্রস্তুতিগুলো সেগুলোও কিন্তু নিতে হবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শকদের উদ্দেশ্যে কোনো কিছু বলতে চান কিনা উপসংহারে?
আপনিও ভালো থাকবেন। আর যারা